শান্ত হৃদয়ের ব্যাটে রান ফেরাতে কাজ করছেন বরিশালের ভারতীয় পারফরমেন্স অ্যানালিস্ট অক্ষয় হীরামাত। জাকির আলীকে নিয়েও করলেন প্রশংসা। টাইগারদের সঙ্গে দীর্ঘমেয়াদে কাজ করতে আগ্রহী। পারিশ্রমিক ইস্যুতে আবারও আলোচনায় দুর্বার রাজশাহী। টাকা না পেয়ে বিসিবির কাছে অভিযোগ দিলেন লাহিরুস সামারকুন। যোগাযোগ করেও পাওয়া যায়নি ফ্রাঞ্চাইজি মালিককে। এক মাস বিরতির পর উত্তাপ ছড়াতে ফিরছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। উঠতে থাকা লিভারপুল খেলবে লিলের বিপক্ষে। বার্সেলোনার প্রতিপক্ষ বেনফিকা। এবং অনুশীলনের শুরু থেকে পাওয়া না গেলেও দলের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হবে না হামজার, আশা কাবরেরার। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে সৌদি আরবে হবে ক্যাম্প। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। জাকির আলী অনিক থেকে মিরাজ, তাইজুল, নাহিদ রানা। জাতীয় দলের সঙ্গে একটা সিরিজ কাজ করেই আস্থার আরেক নাম পারফরমেন্স অ্যানালিস্ট অক্ষয় হীরামাত। চলতি বিপিএলে যিনি কাজ করছেন ফরচুন বরিশালের হয়ে। নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়কে রানে ফেরাতে ধরিয়ে দিচ্ছেন খুঁটিনাটি টেকনিক। লম্বা সময়ের জন্য কাজ করতে চান বিসিবির সঙ্গে। বিপিএল এর সঙ্গে আইপিএল এর বড় পার্থক্য দেখেন কোয়ালিটি ক্রিকেটারে। চট্টগ্রাম থেকে মাহবুব রিমনের রিপোর্ট। জাকিরের সাথে আমার কথা হইতেছিল, তো এখন বলে স্যার আমি কিন্তু ওয়ার্ল্ড কাপে একটা ভালো জিনিস শিখছিলাম। আমি বলি কি? তো সে বলছে যে স্যার আমি বাতাসের এগেনস্টে মারবই না। তো আমি দেখা গেলো যে 17 ওভার হয়ে গেছে, তবু বাতাসের এগেনস্টে সে মারতেছে না। যা মারতেছে সে যতগুলো 6 মারছে আমার মনে হয় সবগুলোই বাতাসের পরে মারছে। সো এখান থেকে তার মানে কি সে তার ফেলিওর থেকে সে শিক্ষাটা নিচ্ছে। টেস্ট, ওয়ানডে কিংবা টি20 যারা মনে করছেন হঠাৎ করেই জাকির আলী অনিকের বদলে যাওয়ার নেপথ্যে কেবলই কৌশল পরিবর্তন, তারা কি জানেন এর পেছনে আলাদা ধন্যবাদ পেতেই পারেন এই মানুষটা? ক্যারিয়ার 2 বছরের মতো, কিন্তু এরই মধ্যে অক্ষয় হীরামাত কাজ করেছেন অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের সঙ্গেও। ওয়েস্ট ইন্ডিজের টাইগারদের সবশেষ সিরিজে ছিলেন মিরাজ, জাকিরদের পারফরমেন্স অ্যানালিস্ট। It helps very much and it also depends on how strong the player is mentally, so you have to do that. And I think Jakir is one of the best batters because he knows what his strengths are and he works on it very well. So again it's a combination of both analysis and mental strength. চলতি বিপিএলে ফরচুন বরিশালের ডাগআউটে কাজ করছেন হীরামাত। শান্ত হৃদয়দের ফর্মে ফেরাতে দিচ্ছেন আলাদা টিপস। প্রশ্ন ছিল তার কাছে বিপিএল আর আইপিএল এর মূল পার্থক্য কোথায়? Suggestion wise I think as I told the quality is very similar to IPL. It's just that the overseas players here I think they find it a bit difficult. I wouldn't say difficult, but it's just more about getting into the team and making the best of it. প্রশ্ন আসলো এদেশে তার ভবিষ্যৎ নিয়েও। গুঞ্জন আছে হিরেমাথের সঙ্গে চুক্তি বাড়তে পারে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। এই ইস্যুতে ইতিবাচক কর্ণাটকে বেড়ে ওঠা অক্ষয়। Not sure yet. We're still waiting for BPL to be finished and we'll get to know very soon. পারফরমেন্স অ্যানালিস্ট হিসেবে নিজের ক্যারিয়ার শুরুর আগে স্পোর্টস ডাটা প্রোভাইডারে 3 বছর কাজ করেছেন অক্ষয় হীরামাত। এদেশে আসার আগে বিশেষ টিপস নিয়েছেন টাইগারদের সাবেক অ্যানালিস্ট শ্রীনিবাসন চন্দ্রশেখরনের কাছ থেকেও। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। লিটনের একটি ইনিংস আর পারভেজ হোসেন ইমনের একটার পর একটা ব্যর্থতা প্রশ্ন তুলে দিচ্ছে নির্বাচকদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল বাছাই নিয়ে। স্কোয়াড ঘোষণার পর থেকে এখন পর্যন্ত এক ম্যাচেও বলার মতো রান পাননি ইমন। অথচ এই একই সময়ে লিটনের উইন্ডোতে ছিল রান বন্যা। ইমনের অবস্থা এতটাই বেগতিক যে ফ্রাঞ্চাইজি স্কোয়াডেও জায়গা পাচ্ছেন না তিনি। অন্যদিকে লিটন যেন উঠছেন তার সেরা ছন্দে। অ্যাগ্রেশন, ইম্প্যাক্টফুল ব্যাটিং, সেই জিনিসটা তার মধ্যে আছে। কথাগুলো পারভেজ হোসেন ইমনকে নিয়ে বলেছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। টানা ব্যর্থতায় চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছিলেন লিটন দাস। তার জায়গায় অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী ইমনকে দলে নেয়ার পক্ষে যুক্তি দিয়েছিলেন সাবেক অধিনায়ক। সেদিন অনেকেই মেনে নিয়েছিলেন তার কথাগুলো, কিন্তু সময় গড়াতেই লিপুর এই কথাগুলোই যেন ব্যাকফায়ার করছে ইমনের জন্য। 12 জানুয়ারি দল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত 5টি ম্যাচ খেলেছে তার ফ্র্যাঞ্চাইজি, যার মাঝে 4টিতে খেলেছেন ইমন, কিন্তু নেই বলার মতো কোনো পারফরমেন্স। যে পাওয়ার প্লে ব্যবহারের জন্য তাকে স্কোয়াডে রাখা, সে ভূমিকাতেও ব্যর্থ বাঁহাতি ব্যাটার।
13 জানুয়ারি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচটাতে মাত্র 7 রানে আউট হন ইমন। পরে 16 তারিখ খুলনার বিপক্ষে কিছু রান পান তিনি, 134 স্ট্রাইক রেটে করেন 39। পরের দিন রংপুরের বিপক্ষে তার উইলো থেকে আসে 26 রান, স্ট্রাইক রেট ছিল নজর কাড়া 185-এরও বেশি। পরের ম্যাচে আবার আউট মাত্র 1 রানে। ফলাফল দুর্বার রাজশাহীর বিপক্ষে একাদশেই জায়গা পাননি পারভেজ হোসেন ইমন। পারফরমেন্সের উঠানামার কারণে তাকে বিশ্রাম দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। অথচ যে লিটনকে ব্রাত্য করা হয় পারফরমেন্সের কারণে তিনি রীতিমতো উঠছেন। যেদিন তাকে বাদ দিয়ে স্কোয়াড দেন গাজী আশরাফ লিপু, সেদিনই তানজিদ তামিমকে নিয়ে রেকর্ড পার্টনারশিপ গড়েন এলকেডি। 227 স্ট্রাইক রেটে সেঞ্চুরি হাঁকান লিটন, অপরাজিত থাকেন 125-এ। পরের ম্যাচে বরিশালের বিপক্ষে 13 রানে আউট হলেও সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে আবারও জ্বলে ওঠেন লিটন দাস। এবার 145 স্ট্রাইক রেটে করেন 70 রান। এবারের বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের ছোট্ট তালিকাতেও তিনি আছেন। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে লিটনের এই বাদ পড়া এবং ইমনের অন্তর্ভুক্তি নিয়ে। দেশি বিদেশি বর্তমান সাবেক ক্রিকেটাররাও বিস্ময় প্রকাশ করেছেন। নির্বাচকদের আজব জবর সিদ্ধান্তে লিটনের মতো ম্যাচ উইনারের মুখোমুখি দাঁড়াতে হচ্ছে এখন ক্যারিয়ারের শুরুতে থাকা ইমনকে। সময় সবারই খারাপ যায়, সবারই ভালো যায়। বিপিএল লিটন দাস অনেক ভালো করতেছে, এটা আমরা দেখতেছি। আশা করি সামনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা লিটন দাসকে দেখবো। লিটন দাস আসলে ফর্মেটটা খারাপ যেতে পারে, সবসময় যে ভালো মনে রান করবে সেটা তো হবে না। লিটন কুমার দাস তো আসলে বেশ কিছুদিন অফ ফর্মে ছিল, এখন এই যে কয়েকটা ম্যাচ ভালো খেলতেছে আর কি। ওরে আসলে আমরা চ্যাম্পিয়ন ট্রফিতে আসলে মিস করবো। তবে চাইলে এখনো সব ঠিক করা সম্ভব বিসিবি এবং নির্বাচকদের পক্ষে। আইসিসির নিয়ম বলছে আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত কোনো কারণ না দেখেই স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে দলগুলো। এখন দেখার বিষয় চলতি বিপিএল এর পারফরমেন্স দেখার পর নিজেদের সিদ্ধান্ত বদলান কিনা লিপু হান্নান রাজ্জাকরা, নাকি যেভাবে আছে সেভাবেই আরব আমিরাতের বিমান ধরে টাইগাররা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। চিটাগংয়ের বিপক্ষে ম্যাচে রান আউটের পর সতীর্থ মালানের সঙ্গে কোনো ঝামেলাই হয়নি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে এমন দামি তামিম ইকবালের। বরিশাল অধিনায়কের বিবৃতির পক্ষেই কথা বলছেন দাওয়েত মালান। বলেছেন কাটতির জন্য তামিমকে নিয়ে নেতিবাচক খবর প্রকাশ করেন অনেকেই। তবে টিভি স্ক্রিনে ধরা পড়া উত্তেজনা কার সঙ্গে ছিল এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি দাওয়েত মালান। এটা একদমই অসত্য। তামিম একটা কথাও বলেনি। আমি হাত তুলে বলছিলাম সরি। তামিম পরে চলে গেল, আমি অন্য ক্রিকেটারের সঙ্গে কথা বলছিলাম। তামিমের সঙ্গে আমার কোনো সমস্যা নেই, কোনো ইস্যু কখনো ছিল না, রাগ করেও কিছু বলিনি। আসলে মিডিয়া সবসময় গল্প বানাতে চায়। সম্ভবত তামিমকে ঘিরে কিছু হলে এটা ভালো হেডলাইনে যায়, লোকে তাকে সবসময় বিপদে ফেলতে চায়। তাহলে প্রশ্ন আসে, মাঠে কার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেছিলেন মালান? জবাবে অবশ্য মাঠের ক্রিকেটকে মাঠেই রাখতে চান তিনি। আসলে এটা নিয়ে আমি কথা বলতে চাই না। মাঠের ক্রিকেট মাঠেই থাকুক, কে ছিল তা জেনে লাভ নেই। ম্যাচ শেষে সবকিছু শেষ হওয়া দরকার, হাত মেলানো, মুভ অন করা, চলে আসা। মাঠের ক্রিকেটে হিট অব দ্য মোমেন্ট থাকবেই, তবে বারবারই কেন একজনের নাম আসে তাও প্রশ্নের দাবি রাখে। এই ইস্যুতে আরো সহনশীল হতে হবে সব পক্ষকেই। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। পারিশ্রমিক নিয়ে আবারও আলোচনায় দুর্বার রাজশাহী। এবার দলটির শ্রীলঙ্কান ক্রিকেটার লাহিরু সামারাকোন টাকা না পেয়ে অভিযোগ করেছে বিসিবির কাছে। বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট থেকে 15,000 মার্কিন ডলার পারিশ্রমিকে লঙ্কান অলরাউন্ডারকে দলে নেয় দুর্বার রাজশাহী। শ্রীলঙ্কার হয়ে মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলা সামারাকোন রাজশাহীর প্রথম ম্যাচেই ছিলেন একাদশে, কিন্তু বলার মতো কোনো পারফরমেন্স করতে পারেননি। বল হাতে 4 ওভারে 64 রান খরচ করেন। চলতি আসরে এখন পর্যন্ত সবচেয়ে খরচে বোলিং। এরপর একাদশে আর সুযোগ না হলেও দলের সঙ্গেই আছেন 27 বছর বয়সী ক্রিকেটার, কিন্তু এখন পর্যন্ত পারিশ্রমিকের অর্থ পাননি। বাধ্য হয়ে বিসিবির কাছে অভিযোগ করেছেন। এ বিষয়ে ফ্র্যাঞ্চাইজি মালিক শফিক রহমানের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। চলতি বিপিএলে পারিশ্রমিক নিয়ে শুরু থেকেই আলোচনায় দুর্বার রাজশাহী। এর আগে দেশি ক্রিকেটারদের চুক্তির টাকা না দেয়ায় অনুশীলন বয়কট করেন বিজয় তাসকিনরা। পরে আংশিক পারিশ্রমিক দেয়ায় মাঠে ফেরেন ক্রিকেটাররা। বিপিএলে আজ নেই কোনো ম্যাচ। কিছুক্ষণ পর অনুশীলনে নামবে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। এই মুহূর্তে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
চট্টগ্রাম পর্বের থার্ড পালস শুরু হওয়ার অপেক্ষায়, তবে তার আগে আজকে একদিনের বিরতি। জানেন যে বিশ্রাম থাকায় কিন্তু বেশ কয়েকটি দল আজ বিশ্রামে ছিল, গতকালকেও বিশ্রামে ছিল, আজও আসলে বিশ্রামে আছে। তবে কিছুক্ষণ পর বরিশাল অনুশীলন করবে, এছাড়াও খুলনা অনুশীলন করবে, বিকেলে চট্টগ্রামে অনুশীলন করার কথা রয়েছে। যেহেতু লম্বা বিরতি পাচ্ছে দলগুলো, যেহেতু তারা কিন্তু নানা ধরনের সামাজিক কর্মকাণ্ড আমরা দেখেছি যে যুক্ত হতে, যেমন ঢাকা ক্যাপিটালস তারা আজকে স্থানীয় একটি স্কুলে গিয়েছিল এবং সে বাচ্চাদের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ খেলেছে। সব মিলিয়ে শুধুমাত্র যে মাঠের ক্রিকেট নয়, মাঠের বাইরেও নানা কার্যক্রম চলছে। তবে সে সমস্ত কার্যক্রমের বাইরেও কিছুক্ষণ আগে আসলে যেমনটা শুনছিলেন, নেতিবাচক আলোচনা এবারের বিপিএল, অর্থাৎ গেল 10 আসরে তো আলোচনা সমালোচনা ছিল, এবার শুরু থেকে কিন্তু বলা হচ্ছিল যে এবারের বিপিএলটা অন্যরকম হবে, আলোচনা সমালোচনা তারা দূরে রাখবে। কিন্তু বাস্তবতা হচ্ছে গিয়ে এবারের বিপিএল এখন পর্যন্ত বিশেষ করে চট্টগ্রাম পর্বে দুর্বার রাজশাহী, যদিও দুর্বার না বলে দুর্বল রাজশাহী সমর্থকরা অনেকটা মজার ছলে বলে থাকেন, এই ফ্র্যাঞ্চাইজিটিকে নিয়ে যে পরিমাণ হ্যাপেনিং সংকট হচ্ছে, বিশেষ করে প্রথমে তো পেমেন্ট ইস্যুতে ক্রিকেটাররা তাদের যে অনুশীলন, সে অনুশীলন বয়কট করেছিল। এরপরে এই দলটির মালিকানা নিয়েও কিন্তু একটা বিতর্ক রয়েছে, কারণ পূর্বে যে ফ্র্যাঞ্চাইজি ফি একজন পরিশোধ করেছিল এমন একটা অভিযোগ রয়েছে। শেষ পর্যন্ত ক্রিকেটারদের সবাই কিন্তু অর্থও পাননি, যেমন মৃত্যুঞ্জয় চৌধুরীর কথা আমরা বলতে পারি, তিনি এখনও রাজশাহীর কাছ থেকে কোনো ধরনের অর্থ বুঝে পাননি। এর মধ্যে অর্থাৎ এই আলোচনা সমালোচনার মধ্যেই সামারকুনের বিষয়টি সামনে আসলো এবং রাজশাহী ফ্র্যাঞ্চাইজি যেহেতু তাকে কোনো অর্থ দেয়নি, সেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছেন। যদিও এ বিষয়ে আমরা কিন্তু রাজশাহীর যে ফ্র্যাঞ্চাইজি মালিক পক্ষ রয়েছে, যিনি মিডিয়া ম্যানেজার ছাড়া আসলে রাজশাহীর টিম ম্যানেজার মেহরাব হোসেন অপি সহ নানাজনের সঙ্গে আসলে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, এ বিষয়ে কেউ মুখ খোলেনি। তবে এবারের বিপিএলে যিনি গভর্নিং কাউন্সিলের দায়িত্বে রয়েছেন, সে নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে আমার কথা হয়েছিল, তিনি বলেছেন যে এখন পর্যন্ত তারা কোনো আনুষ্ঠানিক এই বিষয়ে কোনো অভিযোগ পায়নি। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে দলগুলোর অনুশীলন এবং রাজশাহী ইস্যুতে যে হ্যাপেনিং সংকট তার সবশেষ আপডেট। বিপিএলের সবশেষ খবর জানাতে এতক্ষণ চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব রিমন। জোড়া তালি দিয়ে চলছে বিসিবি, 10 পরিচালকের কাঁধে একাধিক ডিপার্টমেন্টের দায়িত্ব। স্বাভাবিকভাবেই তাই ব্যাহত হচ্ছে কাজের গতি। সভাপতি প্রতিশ্রুতি দিলেও এখনো গঠন হয়নি স্ট্যান্ডিং কমিটি। তবে কমিটিগুলোর খসড়া তৈরি করেছে বিসিবি। পরবর্তী বোর্ড মিটিংয়ে স্ট্যান্ডিং কমিটি ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন পরিচালক ফাহিম সিনহা। বিপিএল এর টিকিট নিয়ে অরাজকতা, প্রথম বিভাগ লিগ বয়কট করেছে ক্লাবগুলো। বোর্ড সভাপতির দায়িত্ব নেয়ার 5 মাস না হতেই কত কিছুই না দেখেছেন ফারুক আহমেদ। এখন পর্যন্ত ঠিকঠাক সুরাহা করতে পারেননি কোনোটারই। স্বাভাবিকভাবেই প্রশ্ন, বোর্ড পরিচালনায় কতটা দক্ষ বর্তমান কমিটি? ওয়ার্কিং কমিটিটা আমি মনে করেছিলাম যে কোনো এক সময় আমরা একটা ইন্টারিম ইলেকশন করতে পারবো, সো দ্যাট উই ক্যান টেক 2, 3টা, 5টা, 7টা, 10টা ডিরেক্টর নিতে পারি। এটা আমি করে এটা এখন লাস্ট মিনিট আমি ডিরেক্টরদের বলেছি আপনারা দেখেন। 5 জানুয়ারি অনেকটা আত্মবিশ্বাসের সঙ্গে বিসিবি সভাপতি বলেছিলেন 1 সপ্তাহের মধ্যেই দেয়া হবে স্ট্যান্ডিং কমিটি। তবে এখনো শেষ হয়নি তার ওই 1 সপ্তাহ। সভাপতির এই বক্তব্যের 15 দিন পর নতুন করে আরও একবার স্ট্যান্ডিং কমিটি নিয়ে আশার বাণী শোনালেন বোর্ড পরিচালক। গত বোর্ড মিটিং এর পরে একটা প্রস্তাবিত আপনার কমিটি দিয়েছিল আমাদেরকে, ফারুক ভাই সবাইকে বলেছিল যে এটা আমাদেরকে দেখে একটু বিবেচনা করে ওনাকে জানাতে বলেছে। তো বোর্ড মিটিং ছাড়া তো আপনার কমিটি অ্যাপ্রুভ হয় না। তো ওই বোর্ড মিটিংয়ের পরে এখন পর্যন্ত কোনো বোর্ড মিটিং হয় নাই। এই মাসের মধ্যে যতটুকু জানি এই মাসের মধ্যে হবে, এই বোর্ড মিটিংয়ে দিয়ে দেওয়া উচিত। বিসিবিতে প্রায় দেখা যায় রাজনৈতিক কার্যক্রম। হোম অফ ক্রিকেটে একাধিকবার শোনা গেছে রাজনৈতিক স্লোগানও। তবে কি পাপনের পথেই হাঁটছে বর্তমান কমিটি? সাবেক সভাপতি রাজনৈতিক মহলে বরাবরই ব্যবহার করতেন ক্রিকেটকে, যা চক্ষুশূল হয়েছে ক্রীড়াপ্রেমীদের কাছে। একটা স্পেসিফিক রিজনে একটা টুর্নামেন্ট ছিল, এটা বিসিবি ইলেকশনের সাথে কোনো রিলেশন নাই। প্রভাব বিস্তার করার প্রশ্নটা এখানে আসছে বলে আমার মনে হয় না। এটা ওনাদের একটা টুর্নামেন্ট ছিল, এটা আমরা ভেন্যু পার্টনার হিসাবে ওনাদের সাথে ছিলাম, অর্গানাইজিংয়ের পার্ট কিন্তু আমরা ছিলাম না। মাত্র 10 জন পরিচালক নিয়ে চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক একজন পালন করছেন একাধিক ডিপার্টমেন্টের দায়িত্ব। তবে তাদের জায়গাগুলো নির্দিষ্ট নয় এখনো। কোনো কমিটিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে নেই, গেম ডেভেলপমেন্ট বাদে। গেম ডেভেলপমেন্টে ভাইস চেয়ারম্যান ছিলাম, সুজন ভাই রিজাইন করার পরে ওইটার ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আর ফাইন্যান্স সিগনেটারি হিসাবে অনেকগুলো ডিপার্টমেন্ট দেখতে হয়, কোনোটার গেম ডেভেলপমেন্ট ছাড়া আমার ডিপার্টমেন্ট হচ্ছে লজিস্টিক্স,
এই দুটা বাদে আমি আপনার অনলি ফাইন্যান্স সিগনেটরি। কাজের ক্ষেত্রে প্রতিটা কমিটিরই থাকে নির্দিষ্ট পরিকল্পনা। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই ব্যাহত হচ্ছে কাজের গতি। তাই সবারই দাবি দ্রুত দিয়ে দেয়া হোক স্ট্যান্ডিং কমিটি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স লিগে উত্তাপ ছড়াতে রাতে মাঠে নামবে বার্সেলোনা। প্রতিপক্ষ পর্তুগিজ ক্লাব বেনফিকা। নকআউট পর্ব নিশ্চিত হলেও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মিশনে প্রতিটি ম্যাচে জয় চান কোচ হ্যান্সি ফ্লিক। লিসবনে ম্যাচ শুরু হবে আজ রাত 2টায়। আরেক ম্যাচে অ্যানফিল্ডে একই সময়ে লিলের বিপক্ষে লড়বে উঠতে থাকা লিভারপুল। এছাড়াও একই সময় আলাদা ম্যাচে লড়বে অ্যাটলেটিকো মাদ্রিদ ও ইউভেন্টাস। লা লিগায় পয়েন্ট টেবিলের রাজত্ব না থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে উড়ছে বার্সেলোনা। হারে আসর শুরু হলেও তারুণ্যদীপ্ত দল নিয়ে টানা 5 জয় পেয়েছে কাতালানরা। 6 ম্যাচে 5 জয় ও 1 হারে 15 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ আছে হ্যান্সি ফ্লিকের দল। সবশেষ বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে কাতালানরা। জয়ের ধারা ধরে রাখার মিশনে এবার তাদের সামনে চ্যালেঞ্জ নিয়ে অপেক্ষা করছে পর্তুগিজ ক্লাব বেনফিকা। লিসবনে স্বাগতিক কন্ডিশনের সুবিধা পাবে বেনফিকা, সেটা মাথায় রেখেই একাদশ সাজাবেন ফ্লিক। বেনফিকার অনুশীলনে ফিরেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী সাবেক ফুটবলার আনহেল ডি মারিয়া। তার ফেরায় ম্যাচটা কঠিন হবে মানছেন কাতালান কোচ, তবে জয়েই চোখ রাখছেন তিনি। আমরা একটা ভালো ছন্দে আছি, যদিও লা লিগায় শেষ ম্যাচটাতে জয় পাইনি, তবে ফুটবলাররা স্প্যানিশ সুপার কাপ জিতেছে, সেটা আত্মবিশ্বাস যোগাবে। বেনফিকা শক্ত প্রতিপক্ষ, যে দলে ডি মারিয়ার মতো ফুটবলার আছে তাদের সমীহ করা ছাড়া পথ নেই। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন দেখছি আমি। কাজটা কঠিন হলেও ম্যাচ বাই ম্যাচ চেষ্টা করে যেতে চাই। Di Maria is one of my favorite player. আসরে এখন পর্যন্ত 6 ম্যাচে 7 গোল করে সবার উপরে আছেন রবার্ট লেভানডস্কি। এই ম্যাচেও তার উপর আস্থা কোচের। আক্রমণে কোচের আরেক ভরসা গাভি। গোল পোস্টে স্টেগানের অনুপস্থিতিতে দায়িত্ব থাকবে পেনার ওপরই। ইনজুরিতে খেলতে পারবেন না দানি ওলমো। ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলা 2 দলের 10 ম্যাচের মধ্যে 3 জয় নিয়ে এগিয়ে আছে বার্সেলোনা, 2 জয় আছে বেনফিকার। আরেক ম্যাচে উঠতে থাকা লিভারপুলের সামনে ফরাসি ক্লাব লিল। ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার পথে থাকা অলরেড চ্যাম্পিয়ন্স লিগেও এবার আগ্রাসী রূপে ধরা দিয়েছে। 6 ম্যাচের 6টিতেই জয়ে 18 পয়েন্ট নিয়ে নকআউট পর্ব নিশ্চিত হয়ে গেছে তাদের। তবুও লিলের বিপক্ষেও অপ্রতিরোধ্য যাত্রা ধরে রাখতে চান স্লট। ইনজুরিতে খেলতে পারবেন না ফরওয়ার্ড দিয়েগো জটা ও ডিফেন্ডার জো গোমেজ। এছাড়া আর কোনো সমস্যা নেই লিভারপুলে। অ্যানফিল্ডে তাই গোল উৎসব চান কোচ স্লট। লিলকে হালকাভাবে নিয়ে ভুল করতে চাই না, এখানে সবাই জিততে এসেছে। অ্যানফিল্ডে সমর্থকরা আমাদের কাছে গোল চায়, মাঠে তাদের নিরাশ করতে চাই না। এছাড়াও আরেক ম্যাচে বায়ার লেভারকুসেনের বিপক্ষে লড়বে অ্যাটলেটিকো মাদ্রিদ। 6 ম্যাচ শেষে 12 পয়েন্ট নিয়ে 11তম স্থানে আছে সিমিওনের দল। লেভারকুসেন শক্ত প্রতিপক্ষ, সেটা মাথায় রেখেই নিজেদের মাঠে জয় দিয়ে সরাসরি নকআউটে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে চান অ্যাটলেটিকো কোচ। পারভিন আক্তার, সময় সংবাদ। অনুশীলন ক্যাম্পে হামজাকে আগে না পাওয়া গেলেও সমস্যা হবে না। সে তার কোয়ালিটি নিয়ে দ্রুতই সতীর্থদের সঙ্গে মানিয়ে নেবেন, এমন আশা প্রকাশ করেছেন কোচ হাবিয়ের ক্যাব্রেরা। তার অন্তর্ভুক্তি দেশি ফুটবলারদের মাঝেও ইতিবাচক প্রভাব তৈরি করবে বলে মনে করেন এই স্প্যানিশ কোচ। হামজা এলে দলের শুধু শক্তি বাড়বে না, বরং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মূল্যায়ন বাড়বে। বাফুফের সঙ্গে তৃতীয় ইনিংসে সুবিধা অসুবিধা দুটোরই সম্মুখীন হতে চলেছেন হাভিয়ের ক্যাব্রেরা। দলে এবার হামজা চৌধুরীর মতো ফুটবলার পাচ্ছেন তিনি। বিপরীতে এটাও ভাবতে হবে তার মতো তারকার সঙ্গে কাজ করতে কতটা প্রস্তুত স্প্যানিশ কোচ। যদিও পেশাদারিত্বের যুগে এমন প্রশ্ন তোলা সমীচীন নয়। দায়িত্ব বুঝে নেওয়ার পর এখনও হামজার সঙ্গে যোগাযোগ করেননি হাভিয়ের ক্যাব্রেরা, আর তাই জানা সম্ভব হয়নি লেস্টার সিটি মার্চ উইন্ডোতে জাতীয় দলের জন্য তাকে কবে রিলিজ করবে। যদিও এই বিষয় খুব একটা গুরুত্ব দিতে চাচ্ছেন না স্প্যানিশ কোচ। তার মতে হামজা যে মানের ফুটবলার, তিনি যখনই দলের সঙ্গে যোগ দেবেন মানিয়ে নিতে লাগবে না খুব একটা সময়। এটা নিয়ে আমি মোটেও ভাবছি না। হামজা যে মানের ফুটবলার, তার মানিয়ে নিতে খুব একটা সময় লাগবে না। সুতরাং সে কবে ক্যাম্পে যোগ দিল এটা আমার কাছে মোটেও মুখ্য কোনো বিষয় না। তার মতো একজন ফুটবলার থাকলে দেশিরাও উপকৃত হবে। আশা করছি সবাই খুব দ্রুত মানিয়ে নিতে পারবে।
এই মুহূর্তে হামজাই বাংলাদেশের বড় তারকা তাতে কোনো সন্দেহ নেই। তার আসার খবর এরই মধ্যে জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোয়। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলার দলের সঙ্গে যোগ দিলে বাড়বে লাল সবুজ ফুটবলের ব্র্যান্ড ভ্যালু, যার ফলে দেশের ফুটবল আলাদা মাইলেজ পাবে বলে মনে করেন স্প্যানিশ কোচ। হামজাই প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার যে কিনা বাংলাদেশের জার্সিতে খেলবে, এটা অবশ্যই অনেক বড় বিষয়। তার মতো ফুটবলার যখন বাংলাদেশের হয়ে মাঠে নামবে, বিশ্বের অন্যান্য দেশ খোঁজ রাখবে। এতে বাংলাদেশের ফুটবলের ব্র্যান্ড ভ্যালু অনেক বেড়ে যাবে। এদিকে এশিয়ান কাপ বাছাই সামনে রেখে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। চূড়ান্ত না হলেও সৌদি আরবের তাইফেই তা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি। প্রথম অ্যাসাইনমেন্টের প্রতিপক্ষ ভারত, ওদের বিপক্ষে ভালো করে ইতিবাচক শুরুর প্রত্যাশা কাবরেরার, যদিও এবারের মিশন বেশ চ্যালেঞ্জিং মানছেন তিনি। আমরা কবে অনুশীলন ক্যাম্প শুরু করব এটা এখনো চূড়ান্ত না, তবে পরিকল্পনা আছে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে শুরু করার। এবারও সৌদি আরবের তাইফে ক্যাম্প করার কথা জানিয়েছি বাফুফেকে। সব মিলিয়ে এবারের মিশন আমার জন্য চ্যালেঞ্জিং, তবে ভালো শুরুর প্রত্যাশা করছি। বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই স্কোয়াডে দেশি ফুটবলার নিয়ে থাকছে না কোনো চমক, তবে পুরনো কয়েকজন ফিরতে পারেন বলে আভাস আছে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বাফুফের নবনির্বাচিত ডেভেলপমেন্ট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাফুফে একাডেমির কর্মকাণ্ড ও বিভিন্ন বিষয় পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বাফুফের এলিট একাডেমি সংক্রান্ত বিষয়াদি পর্যালোচনা করতে সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক, সাইদ হাসান কানন, বিকেএসপি পরিচালক প্রশিক্ষণ ও ডেভেলপমেন্ট কমিটির সামিদ কাশিমকে নিয়ে 4 সদস্যের একটি উপ কমিটি করা হয়েছে। একাডেমির উন্নয়নে এই কমিটির সুপারিশের প্রেক্ষিতে একাডেমি পরিচালনা ও অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ডেভেলপমেন্ট কমিটি দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা একাডেমিগুলোর মাঝে আন্তঃসম্পর্ক উন্নয়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও ফিফা এএফসির আর্থিক সহায়তায় নির্ভরশীল না হয়ে নিজস্ব উদ্যোগেই কাজ চলমান রাখতে করণীয় বিষয়ে আলোচনা হয়। আল হিলাল ছাড়তে চান নেইমার জুনিয়র। চুক্তি শেষ হতে এখনো 5 মাসের বেশি বাকি থাকলেও শৈশবের ক্লাব সান্তোসে ফিরতে চান ব্রাজিলিয়ান তারকা। তবে ধারে নেইমারকে দলে নেয়ার খবর উড়িয়ে দিয়েছেন সান্তোসের প্রধান নির্বাহী পেদ্রো মার্টিন্স। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবোর দাবি, আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করার পাশাপাশি $6.5 কোটি মার্কিন ডলার বেতনও নিতে চান নেইমার। যদিও এ বিষয়ে আল হিলালের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। রেকর্ড ট্রান্সফার ফিতে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার জুনিয়র। কিন্তু মধ্যপ্রাচ্যের দেশটিতে যে প্রত্যাশা নিয়ে গিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা, তার ছিটেফোঁটাও পূরণ করতে পারেননি, যার একটাই কারণ ইনজুরি। 2023 আগস্টে আল হিলালে যোগ দিয়ে গেল 17 মাসে এশিয়ার সবচেয়ে সফল ক্লাবটির হয়ে খেলেছেন মাত্র 7 ম্যাচ। এরপরও আল হিলালে চুক্তি শেষ করতে চাইছিলেন নেইমার। ইনজুরি থেকে মাঠে ফিরতে করে যান পুনর্বাসন। কিন্তু গেল সপ্তাহে আল হিলাল কোচ হোর্হে জেসুসের এক বক্তব্যেই বদলে যায় সবকিছু। আল হিলাল যে মানের ফুটবল খেলে সেখানে নেইমার ফিট করে না। সংবাদ সম্মেলনে একথা বলার পাশাপাশি সৌদি প্রো লিগের বাকি ম্যাচগুলোর জন্য তাকে নিবন্ধনও করেনি ক্লাবটি। ফলে নেইমারের খেলার সুযোগ আরও সংকুচিত হয়ে যায়। আর এতেই নিজের ভবিষ্যৎ নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলেন 32 বছর বয়সী ফরওয়ার্ড। ছাড়তে চান আল হিলাল। মেজর লিগ সকারে মেসির ক্লাব ইন্টার মায়ামি ও শিকাগো ফায়ার তাকে দলে নিতে আগ্রহ দেখালেও নেইমার ফিরতে চান শিকরে। যে ক্লাব দিয়ে তাকে বিশ্ব চিনেছে, সেই সান্তোসে ফিরতে চান ব্রাজিলিয়ান তারকা। তবে সে প্রক্রিয়াটাও একেবারে সহজ না। আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি এ বছরের 30 জুন পর্যন্ত। চুক্তি বাতিলের সঙ্গে বেতনের $65 মিলিয়ন দাবি করেছেন মেসির সাবেক সতীর্থ, যার অর্থ ক্লাবের সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও নেইমারকে আল হিলাল দিবে মোটা অঙ্কের অর্থ। গেল বছরে মাত্র 2 ম্যাচে 42 মিনিট মাঠে নেমে আল হিলালের কাছ থেকে €101 মিলিয়ন বেতন নিয়েছেন নেইমার। মধ্যপ্রাচ্য ছেড়ে নেইমার ফিরতে চান সান্তোসে। বার্সেলোনায় যোগ দেওয়ার আগে 2003 থেকে 13 পর্যন্ত ক্লাবটিতে খেলেছেন নেইমার। 225 ম্যাচে 164 গোলের পাশাপাশি আছে 36 অ্যাসিস্ট। যে ক্লাবের সমর্থকরা এখনও তাকে ভালোবাসেন। কমাস আগে সান্তোসে ফিরে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হন নেইমার। গুঞ্জন আছে ভবিষ্যতে ক্লাবটির মালিকানাও নিতে চান ব্রাজিলিয়ান তারকা। সান্তোসের বর্তমান মালিক পক্ষের সঙ্গে নেইমারের বাবারও ভালো সম্পর্ক। আর সান্তোসে যোগ দিলে নিয়মিত মাঠে নামারও সুযোগ পাবেন
হলেন সাবেক পিএসজি তারকা। ব্রাজিলের হয়ে মার্চে বিশ্বকাপ বাছাই পর্বে খেলার জন্য ম্যাচ ফিটনেস ফিরে পাওয়াটা এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নেইমারের। তবে ক্লাবটির প্রধান নির্বাহী নেইমারকে ধারে দলে নেওয়ার কথা উড়িয়ে দিয়েছেন। তাই নিজের ইচ্ছা পূরণের জন্য নেইমারকে তাকিয়ে থাকতে হচ্ছে আল হিলালের সিদ্ধান্তের দিকেই। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শান্ত হৃদয়ের ব্যাটে রান ফেরাতে কাজ করছেন বরিশালের ভারতীয় পারফরমেন্স অ্যানালিস্ট অক্ষয় হিরামাত। জাকের আলীকে নিয়েও করলেন প্রশংসা, টাইগারদের সঙ্গে দীর্ঘমেয়াদে কাজ করতে আগ্রহী। পারিশ্রমিক ইস্যুতে আবারও আলোচনায় দুর্বার রাজশাহী। টাকা না পেয়ে বিসিবির কাছে অভিযোগ দিলেন লাহিরুসামারা কোন। যোগাযোগ করেও পাওয়া যায়নি ফ্র্যাঞ্চাইজি মালিককে। দর্শক, এই ছিল খেলার সময়। সঙ্গে থাকুন সময়ের।